প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে রৌদ্র ঝলমল শুভ সকাল। প্রচন্ড রোদ আজকে সকাল থেকেই। খুব ভালো লাগছে। কয়েকদিন পর ভ্যাপসা বৃষ্টির পরে আজকে একটু সুন্দর সকাল আমরা পেয়েছি। আহ সিল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল আলম মিলন। আজকে সংবাদ সম্মেলনে সংবাদ বিশ্লেষণে অতিথি আছেন ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন। আহ মতিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মতিন ভাইয়ের অনেক পরিচয় আছে, তার মধ্যে বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি হিসাবে। মতিন ভাই ইতিপূর্বে আরো অনেক দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের সাথে জড়িত ছিলেন। রোটারি ক্লাব অফ জালালাবাদের পাস প্রেসিডেন্ট, পাস এমডি জালালাবাদ গ্যাস। জালালাবাদ নিয়েই অনেক কিছু আছেন আর কি। সুন্দর বিশ্লেষণ করে মতিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ রুহুল ইসলাম, আর যার সৌজন্য অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর সত্তা থেকে কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। আজকে পত্রিকা পড়ার আগেই দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 5 মে, 22শে বৈশাখ আর 16 জিলকদ 1447 হিজরি। প্রথমেই পার্শ্ববর্তী দেশ, যদিও আন্তর্জাতিক বলবো এটাকে, কিন্তু পার্শ্ববর্তী দেশের খবর। বাংলাদেশের সামনে মহাবিপদ, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদের উত্থান, লাল কালিয়ে বড় করে লেখা। সীমান্তের পাশের রাজ্যগুলিতে হিন্দুত্ববাদ বিজয়ে বাংলাদেশের বিপদ দোরগোড়ায়। চীনের সঙ্গে সম্পর্ক আরো গাঢ় করে তিস্তা মহাকর্পোরেট কাজ দ্রুত করা উচিত। পত্রিকার রিপোর্ট। পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস বিজয়। 208 আসনে এগিয়ে গেরুয়া শিবির। এটা অবশ্য কালকে নিউজগুলো আসছে, এখন তো মূল রেজাল্ট চলে এসছে আর কি। সারা দেশে হামের চলচ্চিত্র, একদিনে 17 শিশুর মৃত্যু, মোট 304 লোক। দুর্নীতিবাজদের বেপরোয়া, দুদককে অকার্যকর রাখা কি পরিকল্পিত? শাপলা চত্বরে গণহত্যা, কালো দিন আজ। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। জেমিয়া গোল্ডস্মিথের বাগদান, নতুন জীবনের পথে। আমরা তারকা ক্রিকেট তারকা ইমরান খানের স্ত্রী, সাবেক স্ত্রী, নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগের পোশাকেই ফিরবে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী। এই পুলিশের পোশাক নিয়ে মাঝখানে কয়েকবার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে পরিবর্তন হয়েছে, আবার পরিবর্তন শোনা যাচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আগের পোশাকেই ফিরবে। আরো খবর, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, ধীর গতি আর নয়। হাওরে ক্ষতিগ্রস্ত 1 লাখ পরিবারকে সহায়তা দেওয়া হবে, ত্রাণমন্ত্রী। নিষেধাজ্ঞা অমান্য করায় মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা। হরমুজ খোলার প্রচেষ্টায় প্রজেক্ট ফ্রিডম নামে মার্কিন সমরসজ্জা। মধ্যপ্রাচ্যে WMV মুক্ত অঞ্চল নিয়ে নতুন প্রস্তাব আনতে পারে রাশিয়া। এই ছিল মোটামুটি টপ অব দি খবর। হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস বিজয়। এই বিজয়কে কেন্দ্র করে ইনক্লাবের যে করেছে, খবরটি করেছে, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদের উত্থান, এই নিয়ে আমরা আলোচনা করি। পর পৃষ্ঠায় আবার পড়ে যাচ্ছি, আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। ধন্যবাদ মিলন ভাই। আপনি যেটা দিয়ে শুরু করেছেন, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদের উত্থান, সেখানে যাওয়ার আগে আমি একটা কথা বলবো। প্রথমত, যে এই টোটাল ইলেকশন প্রক্রিয়াটাকে আমি অবলোকন করেছি, এবং সেখানে প্রায় 6.5 কোটি ভোটার ভোট দিয়েছে, এবং সেখানে সিঙ্গেল কোন মানুষের মৃত্যু ঘটেছে নির্বাচন কেন্দ্র করে, এই তথ্যটা কিন্তু আমরা এখনো পাই নাই। আমরা পাই নাই। এটা খুবই পজিটিভ সাইন। 2 নম্বর, তাদের যে ভোটে যে ভোটাররা যে ভোট কাস্ট করেছে, সেটার সংখ্যাটাও রেকর্ড পরিমাণ। এটা বলতে হবে প্রায় 90 ক্ষেত্রে 90% সেটা এটা একটা পজিটিভ সাইন। এখন মূল যে বিষয়টা, সেটা জিনিস হচ্ছে যে আপনি জানেন যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে একছত্রে রাজত্ব করেছিল, কিন্তু শেষের দিকে তাদের যে কার্যকলাপ ছিল, তার মধ্যে একটা ছিল যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি, তারপরে একটা ধর্ষণের মামলায় সরকারের যে নির্লিপ্ততা, পশ্চিমবঙ্গ সরকারের যে নির্লিপ্ততা,
এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের মনের ভিতরে দাগ কেটেছে। এটা এবং বাংলাদেশকে নিয়েও কিছু নেতিবাচক বক্তব্য নেতিবাচক আসছিল মমতা এখন ব্যানার্জির। এখন যেটা আপনি বলছেন যে বাংলাদেশের সামনে মহা বিপদ, সেটা ক্ষেত্রে যদি আমরা এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে হবে যে ভারতের সাথে বাংলাদেশের যে বর্ডার আছে, বর্ডার লাইন প্রায় 4,000 কিলোমিটার। 4,000 কিলোমিটার। তো 4,000 কিলোমিটারের মধ্যে প্রায় 2,000 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। সুতরাং পশ্চিমবঙ্গ আমাদের একেবারেই পাশের দেশ, পাশের একটা রাজ্য, এবং আমাদের সাথে ভাষারও মিল, ভাষার মিল, এবং এখানে আমাদের আশেপাশে ভাষা, যারা সাহিত্য, সংস্কৃতি অনেকটা মিল আছে। মিল আছে। এবং আমাদের পার্শ্ববর্তী যে ওদের যে জেলাগুলো আছে, সেই জেলাগুলোর মানুষই কিন্তু মুসলিম প্রধান জেলাগুলো আছে। সুতরাং দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত নিবিড়। এবং আমরা যখন ভারতে যাই, প্রথমেই আমরা চিন্তা করি কলকাতা টাচ করে তারপর আমরা বেরিয়ে যাব। এটি সাধারণত বিমান যুগ যদি আপনি বাদ দেন, ঢাকা চেন্নাই অথবা ঢাকা হায়দ্রাবাদ যদি বাদ দেন, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু কলকাতাতেই আমরা প্রথম ল্যান্ড করি। সুতরাং আমাদের প্রথম স্টপ ওভারটা হচ্ছে কলকাতা। তো সেখানে এতদিন ছিল তৃণমূল কংগ্রেস, সেখানে তার জায়গাতে এসেছে বিজেপি। এটা তাদের জনগণের পছন্দ, যেহেতু জনগণের পছন্দ, সেক্ষেত্রে আমরা জনগণের পছন্দকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করবো। এবং গণতন্ত্র তাদের খুব মজবুত এখন হচ্ছে যে আমাদেরকে কূটনীতিতে আমাদেরকে অত্যন্ত কৌশলী হতে হবে দুইটা জায়গায়। সুন্দর একটা জিনিস। প্রথম জিনিস হচ্ছে যে মমতা, আপনি জানেন যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তা পানি বন্টন চুক্তি মোটামুটি চূড়ান্ত একটা পর্যায়ে তিনি নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা মমতা ব্যানার্জির ভেটোর কারণে সেটা সম্ভব হয়নি। এটা হচ্ছে একটা। আর 2 নম্বর হচ্ছে যে গঙ্গার যে পানি বন্টন চুক্তি, সেটাও মনে হয় ডিসেম্বরে আমাদেরকে রিনিউয়াল করতে হবে সেটা ব্যাপারে। এবং সেখানে একটা বড় ধরনের ভূমিকা আছে পশ্চিমবঙ্গের, কারণ তিস্তাটাও এসেছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, গঙ্গা বা পদ্মা যেটাই পশ্চিমবঙ্গের উপর দিয়ে। সুতরাং আমাদেরকে, আমি সোজা এক কথায় বলবো যে আমাদের কূটনীতি এখন আরো কৌশলী হতে হবে। কারণ আমরা আগে যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে কিন্তু না। কারণ মোটামুটি ভাবে আমাদের পাশে যে দুইটা বড় বড় ইন্ডিয়ান স্টেট আছে, একটা হচ্ছে আসাম এবং আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আসাম এবং পশ্চিমবঙ্গ দুইটাতেই কিন্তু এখন বিজেপি শাসিত সরকার, এবং এটা কিন্তু বাংলাদেশের একদম সীমান্ত সীমান্তে, একদম সীমান্ত লাগবে এরা। সুতরাং আমাদেরকে কূটনীতিতে আরো কৌশলী হতে হবে এবং সেটা এখন থেকে শুরু করতে হবে। আমার মনে হয় বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হবে না, কারণ বিজেপি সরকার, মোদী সরকার কিন্তু বাংলাদেশের প্রতি কিন্তু এখনো কিন্তু একটা সম্পর্ক ভালো নেই, এখনো পর্যন্ত আছে বলে না। এটা বিশ্লেষণটা এভাবে এত সহজে এটা এভাবে না, সরলীকরণ না করে আমরা ওইভাবে যাই যে কেন্দ্রে এতদিন ছিল বিজেপি, পশ্চিম বাংলায় ছিল এনটি গভর্নমেন্ট, যারা রুলিং পার্টি যারা শাসন করছে তারা ছিল না। এখন তারা একটা হারমোনিতে এসে গেছে, যেমন কেন্দ্রীয় বিজেপি, রাজ্য বিজেপি। সুতরাং এই জিনিসটা এখন সরকারি লেভেল থেকে যে সিদ্ধান্তটা হবে সেটা একটা সিনক্রোনাইজিং হবে। এখানে সুন্দর একটা বাংলাদেশকে কৌশলী, হ্যাঁ, বাংলাদেশি কৌশলী, এটা একটা ভালো মেসেজ মনে করি। তো দেখ, অনেকদিন পর ভারতের একটি বিশাল পরিবর্তন, সেখানে গণতন্ত্রের যে চর্চা এবং খুনহীন, অর্থাৎ কোনো মানুষের মৃত্যু হয়নি, একটা বিশাল নির্বাচন হয়েছে, 90% উপর ভোট দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশকে, এখানে কিন্তু এই যে ইলেকশন পদ্ধতি থেকে বাংলাদেশকে ফলো করা, আমি মনে করি একটা, যারা রাজনীতিবিদ তারা অনুসরণ করতে হলে ভালোই করবে। ডেফিনেটলি। আবার অন্যান্য খবরে আসি আমরা, বাংলাদেশের ভিতরের খবর। দুদকে অকার্যকর রাখা কি পরিকল্পিত দুর্নীতিবাজদের বেপরোয়া? দুদককে অকার্য করার জন্য একটা প্রশ্নের মতো এটা আর কি করা আছে আর কি। দুদককে অকার্য করতেছে দুর্নীতিবাজেরা, এই ব্যাপারে আপনার কি অভিমত? দুদক হচ্ছে একটা স্বাধীন সংস্থা, এটা সরাসরি দুদকের যিনি চেয়ারম্যান তিনি রাষ্ট্রপতি কর্তৃক মনে হয় মনোনীত হয়ে থাকেন। সুতরাং দুদক, দুর্নীতি দমন যদি করতে হয় তাহলে দুদককে অবশ্যই শক্তিশালী করতে হবে। এবং দুদকের যে কাঠামোটা, সেটার ভিতরে আমি একটা কথা বলবো যে দুদকের ভিতরে কাঠামোতে যাতে দুর্নীতিগ্রস্ত লোকজন যাতে না থাকে। কারণ যেখানে দুর্নীতিটাকে কন্ট্রোল করা হবে দুদক থেকে, সেখানে যদি দুর্নীতিগ্রস্ত লোক থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি জনগণ যে প্রপার যে সেবাটা পাওয়ার কথা, সেটাতে কিন্তু বঞ্চিত হবে। আসলে দুদকই যদি দুর্নীতিবাজের বেপরোয়া হয়, মানুষ যাবে কোথায়? যে জায়গাতে দুর্নীতি মুক্ত করিয়া সবকিছু করতে হবে, সেখানে এখানে যারা দুর্নীতিবাজ তাদের একটা বেপরোয়া কথা বলা,
তো স্বাভাবিকভাবেই আশা করি খবরটা যখন এসছে আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা সেইভাবে ঘুষ দিয়ে চলবেন বলে আমরা আশা করবো। আরেকটি খবর আপনি যে বলেছেন যে পত্রিকায় এসছে, আপনি বললেন অবশ্য, পশ্চিমবঙ্গে হিন্দুত্ব উত্থান এবং ভারত বাংলাদেশের সামনে মহাবিপদ। প্যারালাল একটি জিনিস আমরা লক্ষ্য করছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে কিন্তু শুরু হয়েছিল চীনের সাথে বাংলাদেশের একটা নতুন করে সম্পর্ক। নতুন সম্পর্ক বলতে কি সম্পর্ক যে ছিল না তা না, এটা মধুর সম্পর্ক করার একটা। ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। আপনি যেটা বলছিলেন যে না কৌশলী হতে হবে, এটা কি কৌশলের কোনো অংশ বলে মনে করেন কিনা আপনি? এটা ক্ষেত্রে বিশ্লেষণটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের এক ধরনের সম্পর্ক, চীনের সাথে আমাদের অন্য ধরনের সম্পর্ক। তো চীনের সাথে যে বিষয়টা নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে আলোচনা চলতেছে সেটা হচ্ছে যে চীনের সহায়তায় তিস্তা ব্যারেজ প্রকল্প নির্মাণ করা। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটার জন্য সরকার দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছেন যে চায়নাকে ইনভলভ করা এই বিষয়টাকে। তো হয়তো সেই বিষয়টাকে সামনে রেখেই এই সফর, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সফর। তবে আমরা যে আমাদের দেশের যে আমাদের যে কূটনীতি, সেই যে কূটনীতিতে হচ্ছে যে আমাদের সবাই বন্ধু, কারণ আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, আমরা ছোট দেশ, জনসংখ্যা প্রচুর, সকলের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস পার্টনার হচ্ছে চায়না। চায়না থেকে আমাদের সেই বিভিন্ন ধরনের গার্মেন্টস এর যে কাপড় থেকে শুরু করে সবকিছু কিন্তু চায়না থেকেই আসে। সুতরাং আমাদের সাথে সম্পর্ক রাখা অবশ্যই। আসলে কিন্তু আমি একটু ভাবে আমি কোনো সাবেক প্রধানমন্ত্রীর প্রশংসা করছি না, তবে শেখ হাসিনা সরকার কিন্তু এটা করতে পেরেছিল, এমন ব্যালেন্স করতো পাকিস্তানের সাথে, তারপর চীনের সাথে, এদিকে আমেরিকার সাথে, ভারতের সাথে, সব ব্যালেন্স, রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে কিন্তু উনি কিন্তু দেশ চালিয়েছিলেন। কিন্তু যদিও সেটার ওনার ফলপ্রসূ হয়নি, পরবর্তীতে উনি পারেননি, কিন্তু এই পলিসি কিন্তু আমাদের রাষ্ট্রের দরকার। কিন্তু এটা বাংলাদেশ এখন পর্যন্ত যে ফরেন পলিসি ফলো করে সেটা জিনিসের মূল জিনিস হচ্ছে যে সবার প্রতি আমাদের বন্ধুত্ব। আমরা আসলে বন্ধুত্ব ছাড়া আমরা চলতে পারবো না। আপনি এখানে ইন্ডিয়া চায়নার কথা বললেন, কিন্তু এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউভুক্ত দেশগুলো বলেন, তাদের প্রত্যেকের সাথে কিন্তু আমাদের রেডিমেড গার্মেন্টস এর একটা এক্সপোর্টের ব্যাপার সবার সাথে জড়িত আছে। সুতরাং আমাদেরকে যে কোন একটা পাশ নেওয়া আমাদের দেশের পক্ষে আমার মনে হয় এটা সম্ভব। চীন ভারতের সম্পর্ক কিন্তু দাকুলার সম্পর্ক, তারা কিন্তু সম্পর্ক অত্যন্ত খারাপ, কিন্তু সাবেক সরকার কিন্তু সেটা করেছিল, চীনকেও হাতে রেখেছিল আবার ভারতকেও হাতে রেখেছিল। কিন্তু সেটা আমাদের বাংলাদেশ সরকারের এখন যেহেতু পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছে, এই সম্পর্কটা সেভাবে হোক আশা করি আর কি। আমরা আশাবাদী। আপনি জালালাবাদ দেশের সাবেক এমডি, গ্যাস তেল নিয়ে এখনো আমরা কিন্তু এখনো মানে একটা দুর্দলনের মধ্যে আছি। নিষেধাজ্ঞা অমান্য করায় মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের হামলা, তেলের দাম ফের বাড়লো 5%। এটা হচ্ছে আন্তর্জাতিক খবর। এটা এই ব্যাপারে আপনার কি মনে করেন, এটা আমাদের প্রভাব পড়বে? আমাদের দেশে তো এখনো প্রভাব, কিছুটা তো প্রভাব আমরা সামনে দেখেছি, বিগত দিনে আমরা দেখেছি। এখন সত্যিকার অর্থে আমাদের দৃষ্টিতে হচ্ছে যে ইরান, রাশিয়া, ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধটা যে এখন কোন পর্যায়ে আছে আমরা সেটা কিন্তু এখনো দৃশ্যমান না। আমরা যেটা দৃশ্যমান যেটা দেখতেছি সেটা হচ্ছে যে দুই পক্ষের উপর কোন ধরনের গোলাগুলি ছুটতেছে না, মানে মিসাইল ছোড়াছড়ি হচ্ছে না বা ড্রোন আক্রমণ হচ্ছে না, শুধু এটাই আমাদের অর্জন। মানে আমরা এখন যেটা ভিজুয়ালি যেটা দেখছি, কিন্তু বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে সেটা আমরা এখনো টের পাচ্ছি না। খবরে যেমন আক্রমণের সঙ্গে সঙ্গে তেলের দাম বেড়েছে, এটা স্বাভাবিকভাবে, এটা তো ওয়ার্ল্ড মার্কেটে এখনো বাংলাদেশে এই 5 টাকা করে বাড়ার কারণে আমরা এখন পর্যন্ত ওই ইম্পোর্টে যাই। আমরা অন্য পত্রিকায় অন্য খবরে চলে যাই। শেষ পৃষ্ঠায় আমাদের খবর 2026-27 অর্থ বছরের নতুন সরকারের বাজেট 11 জুন। ব্যবসা বিনিয়োগের বাজেট খন্দর একটা কথা আছে, ব্যবসা বাণিজ্য না থাকলে কিন্তু কোনো দেশ কিন্তু কিছুই থাকে না। তখন ব্যবসার উপর খুব একটা চলতেছে। আশা করি এই বাজেটের পরে ব্যবসা বাণিজ্য দেশ অগ্রগতি নিয়ে আসবে। আরো খবর, অভিভাবকহীন বিমানবন্দর, মহাসড়কের বেহাল দশা, লাল কালি লেখা, বড় করে লেখা খবরটি। আরো খবর, হাওয়ার পাড়ির একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা কৃষক। মৌলভীবাজারের কথা বলা হচ্ছে, কৃষকের এটা ধানের জায়গা না, মনে হচ্ছে যে একটা সাগরের মতো লাগছে আর কি, পানি আর পানি সেখানে। অবহেলিত খুলনাবাসীর শেষ ভরসা বিএনপি সরকার। 2020 সালের 1 জুলাই খুলনায় 9টি রাষ্ট্রায়ত্ত 26টি পাটকল বন্ধ ঘোষণা করা হয়।
দুটি শিল্প এলাকার জনসংখ্যা কমেছে প্রায় 14,500। শ্রমিক পরিবারগুলো পেশা পরিবর্তন করে মানবতার জীবনযাপন করছে। খুব বাজে নাজেহাল অবস্থা খুলনার অবস্থা, এর মধ্যে এই সংকেত আসলো আর কি। সারা দেশে কামিল পরীক্ষা শুরু আজ থেকে। হাওরে ফসলের ক্ষতির সরকারি তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল। এই মিলগুলো আমরা সবসময় দেখে আসছি, কাগজে কলমে একরকম হয় আর মানে বাস্তব দৃশ্যমান আর একরকম অন্যরকম হয়। তো এই ব্যাপারে এই হাওর পাড়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা সিলেটের মৌলভীবাজারের খবরটি আমরা সুনামগঞ্জ হবিগঞ্জে শুনে আসছি, মৌলভীবাজারের খবরটি ঠিক তদ্রুপী খবর। এই খবরটি বিশ্লেষণ করার পরে আমরা জাতীয় অন্য পত্রিকায় যাব। হাওড়ে যেটা বললেন যে আমাদের যেহেতু সিলেটের মানে সিলেট ডিভিশন হচ্ছে হাওরের, প্রচুর হাওর এখানের মধ্যে আছে এবং এখানে মূল কারণ হচ্ছে যে বিগত যে যদি আমরা 7-10 দিন যদি দেখি আমরা, তাহলে কিন্তু প্রবল বর্ষণ হয়েছে সিলেট অঞ্চলে। আর সিলেটের সাথে খুব রিলেটেড হচ্ছে আসাম এবং মেঘালয়ের যে অংশটা, সেখানের মধ্যে বৃষ্টিপাত হয়েছে। হ্যাঁ, ওদিকে থেকে নেমে এসেছে। সুতরাং সেটার প্রভাব তো আমাদের দেশে পড়বেই। আর একটা জিনিস অবশ্য আমার একটু ব্যক্তিগতভাবে একটা মতামত আমার বসে আছে যে মানে এই ধানগুলো কেন আগেই বা কাটা হলো না, বা এই জিনিসটা কিন্তু আমি ঠিক বুঝতে পারি না যে তাদেরকে কৃষকদেরকে বলা হয়েছে কিনা বা কৃষকরা অপেক্ষা করলো কেন। কারণ মে মাসে মানে সিলেট অঞ্চলে স্বাভাবিকভাবে এপ্রিলের শেষে অথবা মে মাস, এই সময়টাতে কিন্তু সিলেটে বৃষ্টিপাত হয় এবং এটা স্বাভাবিক বৃষ্টিপাত হয় এবং সাগরেও নিম্নচাপ থাকে মাঝে মধ্যে। কিন্তু আসলে 100% ধান কাটার উপযোগী হয়েছিল, মোটামুটি হয়েছিল, কাটা যেত। আচ্ছা আচ্ছা মনে করছিল ধানটা আরো একটু ম্যাচিওর ম্যাচিওর বিশাল ক্ষতি হলো দেশ স্বাভাবিক। বঞ্চিত আমাদের তো বোরো ধান যেটা এটাই হলো একমাত্র তাদের কৃষকের নিজের রাখার পরেও কিন্তু এটা কিন্তু আবার বাজারে চলে আসবে। হ্যাঁ, বাজারে আসবে এবং তার একমাত্র অবলম্বন কিন্তু এই বোরো ধান, এছাড়া কিন্তু তার কিন্তু আর কোনো অবলম্বন নেই। জি মতিন ভাই, আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকার দিকে আসি। প্রিয় দর্শক, স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি যুগভেরি। আবারও সেই ভারতের খবর, পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মমতার বিদায়। সুনামগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত 6, মর্মান্তিক ঘটনা, ভেঙে চুরে দুমড়ে পড়ে আছে গাড়ির দৃশ্য। কয়েকদিন আগে সিলেটের তেলিবাজারে 8জন মারা গেল, স্পট ডেথ। এখানে সুনামগঞ্জে আবার হাসপাতালে যাওয়া হলো না, বাবা, 2 মেয়ে ও জামাতার, মেয়ের জামাই, মেয়ে, বাবা, মা সব সহ 6 জন নিহত। এপ্রিলে সিলেটের সড়কে ঝরল 15 প্রাণ, একটি প্রতিবেদনও আসছে। সিলেটের অতিবৃষ্টি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় 34,000 হেক্টর জমির ফসল, যেটা একটু আগে মৌলভীবাজারের কথা আপনি বলেছিলেন। রাজনগরে উচ্ছেদ আতঙ্কে 25টিরও বেশি পরিবার। হবিগঞ্জে হাওরে বৃষ্টিপাতে পচছে কাটা ধান। এদিকে ধান কাটা সম্ভব হচ্ছে না, যতটুকু কাটা হয়েছে সেটা আবার রোদ্রের অভাবে কিন্তু কেটে গেছে। আজকে থেকে রৌদ্র উঠেছে, আশা করি কিছুটা উন্নতি হবে। হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে 7,500 টাকা পাবেন, সরকারি অনুদান একটা আসছে, খবর আসছে। মৌলভীবাজারে নিঃস্ব 20,000 কৃষক। শাহ আলমের জন্মবার্ষিকীতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন আজ আর্ট ক্যাম্প। এই যে সব মিলিয়ে 5 মিশালের খবর, বেশিরভাগ খবর হচ্ছে নেতিবাচক খবর। সুনামগঞ্জের সেই অ্যাক্সিডেন্টের খবর, উচ্ছেদে আতঙ্কে 25টি পরিবার। রাজনগর, সিলেটে অতিবৃষ্টি জলাবদ্ধতার ক্ষতি, হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবে কিছু 7,000 টাকা করে, এই একটা শুভ সংবাদ। কিন্তু এই অনুদান দিয়ে তো চলা সম্ভব নয়। শেষ পৃষ্ঠা পড়ে আপনার কাছে আসছি আবার। কাওয়াদিঘি হাওরে কৃষকের আত্মনাদ, আবারও সেই আত্মহত্যার খবর শেষ পৃষ্ঠায় আর কি। কোম্পানিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, 4 জনকে কারাদণ্ড। কালেক্টরেট, জামে মসজিদ মার্কেটের বন্ধ দোকানগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের, মানববন্ধন। উপবৃত্তির প্রলোভনে ছাত্রী শিরোতাহানির চেষ্টা, শিক্ষককে গণধোলাই। 43 দিন ধরে নিখোঁজ নবীগঞ্জের যুবক, ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি। কত বড় অমানবিক! ইতালিতে নিয়ে যেতে লিবিয়ায় জিম্মি করে রাখা হচ্ছে। এই ঘটনা নতুন নয়, কিন্তু আবারও ঘটছে। সিলেটে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা 22,000 টন। যেখানে ধানই নাই সেখানে চাল সংগ্রহ কিভাবে হবে, বোরো ধান চিন্তার বিষয় এটা আর কি। হাওরে জলাবদ্ধতা নিরসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করব, নাসির চৌধুরী, হাওর পাড়ের এমপি, আমাদের ধীরাই সুনামগঞ্জের এমপি বলেছেন। সব মিলিয়ে আশার বাণীও আমরা শুনছি, কিন্তু কতটুকু মানুষ এখান থেকে আশার বাণীতে সফলতা আসবে এই নিয়ে কাওয়াদিঘির হাওরে কৃষকের আর্তনাদ। এই খবরটা, এই যে কাওয়াদিঘির হাওরের
কৃষকের আর্তনাদ, কি অবস্থার একটা দৃশ্য আমরা এটা দেখছি তো আর কি। এটা তো স্বাভাবিক যে আমরা আগেও যেটা আলোচনা করেছি সেটা জিনিস হচ্ছে যে এই যে আমরা অকাল বন্যা বলতে পারি এটাকে, যেমন এখন সম্ভবত বৈশাখ মাসের শেষের দিকে চলে আসছে, এবং প্রত্যেকটা কৃষকেরই একটা এক্সপেকটেশন থাকে যে আমি তার যে সারা বছরের যে বাজেট যেটা সে করে, যে আমি ধান থেকে কত টাকা পাবো, সেটা দিয়ে আমার কি কি ধরনের কাজ করব আমি, প্রত্যেকের একটা প্ল্যান থাকে, মানে প্রত্যেকটা কৃষকের যেভাবে আমার আপনার যেরকম আছে তার একটা প্ল্যান থাকে। কিন্তু সেখানে যখন তার এই তছনছ ধানগুলো হয়ে যখন গেল, তার সব আশা আকাঙ্ক্ষা তছনছ তার হয়ে গেল। স্বপ্নগুলা যখন ভেঙে যাচ্ছে, হয়তো তার ছেলের পড়াশোনা, তার মেয়ের বিয়ে, তার নিজস্ব দৈনন্দিন জীবন, নিজের চিকিৎসা ব্যয় সবগুলো এখানেই আত্মনাদ, কথা বলতে এইখানে এইভাবেই এইখানে সবকিছু আত্মনাটটা সমন্বয় এখানে হচ্ছে আত্মনাদ। সমন্বয় হচ্ছে আজকে, রাইট। কোম্পানিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা। ভ্রাম্যমাণ আদালত তার কাজ করছে, সেখানে হামলা হয়েছে, 4 জনকে কারাদণ্ড দিয়েছে। এ ব্যাপারে কি কিছু এটা বলার আসলে আছে? মানে ভ্রাম্যমাণ আদালত নিশ্চয়ই পরিচালিত হচ্ছে কোন একটা মানে কাজকে সামনে রেখে, সুতরাং সেখানে বাধা দেওয়াটা ঠিক না, এবং নিশ্চয়ই এটা যৌক্তিক কোনো কারণ আছে, এবং যারা অথরিটি আছে, কনসার্ন অথরিটি, তারা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে ভবিষ্যতে। আমাদের অত্যন্ত মানে বয়স্ক সিনিয়র সিটিজেন নাসির চৌধুরী হাওড়ে অঞ্চলে জলবদ্ধতার সে সমন্বিত উদ্যোগ গ্রহণ করার বাস্তবায়ন করবো বলে একটা আশ্বস্ত করেছে। এ ব্যাপারে আপনি কতটুকু আশ্বস্ত বা উনি করতে পারবেন কিনা বলে কি মনে হয়? আশ্বস্ত করার ক্ষেত্রে তো মানে আমি যতটুকু জানি যে সুনামগঞ্জের যে ওয়াটার ডেভেলপমেন্ট অথরিটি, তারা প্রতি বছরই এই ধরনের কথা বলে, বা এই স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগের থেকে হোক না কেন, এবং যারাই আসে তারাই এই ধরনের কথাগুলো বলেন, কিন্তু বাস্তবিক অর্থে যে কতটা বাস্তবায়ন হয় সেটা বলাটা কিন্তু খুবই মুশকিল। তবে আমি একটা কথা, যেহেতু উনি বলেছেন যে এটা বাস্তবায়ন করবো, সুতরাং আমরা আশান্বিত হওয়া ছাড়া আমার আর তেমন কিছু বলার নাই। আমি আপনার সাথে এই বলবো, ওনার এই বলাটাকে আমাদের সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী যেন এটা সুনজরে দেখে। একবারে জীবনের শেষ লগ্নে চলে আসছে, বয়োবৃদ্ধ, উনি উঠতেও পারে না, হাঁটতে পারে না, অন্তত পক্ষে এমপির এই আশাটুকু যেন উনি পূরণ করে, তাহলে সুনামগঞ্জবাসী অর্থাৎ ধীরাই চাল্লার মানুষ উপকৃত, তার সুনামগঞ্জের মানুষ উপকৃত হবে। এই আশা ব্যক্ত করে যুগবেরি শেষ করে আমরা আরেকটি স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি, সিলেট বাণী, দৈনিক সিলেট বাণী। দৈনিক সিলেট বাণী আবারও ভারতের খবর করেছে, যেটা আমরা অন্য পত্রিকায় পড়েছি। বিমানের নেটওয়ার্ক বাড়াতে 14টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে। সিলেট থেকে হজ ফ্লাইটে উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির, বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির বলেছেন। সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা, বাসের ধাক্কায় স্বামী স্ত্রী বন্যায় সহ 6 জনের মৃত্যু। প্রত্যেকটি খবরেই আসছে আর কি স্থানীয় পত্রিকায়। নিশ্চার প্রতিবেদন, এপ্রিল মাসে সিলেটের সড়কে ঝরল প্রাণ, এটা অন্য পত্রিকায় এসেছে খবর, এখানে নিশ্চার প্রতিবেদন হিসাবে তুলে ধরা হয়েছে। দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু, আমরা শুনেছিলাম 8 জনের মৃত্যু, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেল। গুজবের ভিড়ে পেশাদার সাংবাদিকরাই সাধারণ মানুষের সঠিক পথ দেখাতে পারেন, সাবি প্রবীর ভিসি প্রফেসর সোরার উদ্দিন চৌধুরী সিলেট প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বলেছেন, সাংবাদিকদের প্রতি সুন্দর একটি দিক নির্দেশনার কথা বলেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের উরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করলেন সিসি প্রশাসক। এই ছিল সিসি প্রশাসকে সবসময় এই উরস উপলক্ষে কিছু অনুদান দিয়ে থাকেন, এবার প্রধানমন্ত্রীর একটি অনুদান আসছে। সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা, সরকারিভাবে হওয়ায় ব্যবস্থাপনা সহজ, সুন্দর ও ভোগান্তি মুক্ত। ইমরান আহমদ চৌধুরী এমপি, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের নতুন এমপি মহোদয়ের বক্তব্য। এই ছিল মোটামুটি সিলেট বাণীর প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠার খবর পড়ে আবারও আসবো অতিথির কাছে, কিছু খবরের বিশ্লেষণ শুনবো আমরা। অনতিবিলম্বে কালেক্টর মসজিদ মার্কেটের বন্ধ দোকানগুলো খুলে দিন, অন্যথায় কঠোর কর্মসূচি। এটা জেলা প্রশাসক মহোদয় এই কাজটি করেছেন, এবং ওনার বিরুদ্ধে কিন্তু ইয়েও হয়েছে, মামলার উদ্যোগ নিয়েছে কিন্তু ব্যবসায়ী সমাজ। দেখা যাক যেটা কর্মসূচি পালন হচ্ছে, আমার মনে হয় এটার একটা এই কর্মসূচির মধ্যে দিয়ে একটা সুরা আসবে। কোম্পানিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, এটা উন্মুক্ত পত্রিকায় এসছে। নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার 26, 136 যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা। জগন্নাথপুরে উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শিরোধারণের চেষ্টা, শিক্ষক বরখাস্ত।
খবরটি অন্যান্য পত্রিকায় এসছে। বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক এক ফটো সাংবাদিক ইকবাল মানুষের ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকীতে বিজেএম বিপিজি এর সিলেটের দোয়া মাহফিল। আসলে মৃত্যুর পরে মানুষের জন্য দোয়া, এটা কাম্য, সাংবাদিকদের সাথে করছে, একটা ভালো উদ্যোগ। কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর। যেমনি সামনে যে কোরবানির ঈদ, সুন্দর আগাম একটি বার্তা এসছে আমাদের জন্য। আর একটি খবর পড়ে আসবো আপনার কাছে। সুনামগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতির কথা, এখন এটা তো ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দিন দুপুরে যেটা ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলার জন্য আমরা কি করতে পারি এই নিয়েই একটা শুরু করতে পারেন, যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সুনামগঞ্জের মতো একটা দিনে দুপুরে হত্যা করা হলো। এটা তো বিষয়টা হচ্ছে যে যে টাকার পরিমাণ 2 লক্ষ টাকা সাতক উপজেলার। এখানে যে জিনিসটা করতে হবে সেটা জিনিস হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি কাজ করে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানুষের ভিতরে একটা এখন চরম ধরনের হতাশা ভুগছে মানুষ। সেটা জিনিস হচ্ছে যে বিচারহীনতা, যে এই সমস্ত কাজগুলো করছে তারা কোনো না কোনো ভাবে দেখা যায় যে শেষ পর্যন্ত আদালত থেকে গিয়ে হয়তো জামিনে বেরিয়ে আসছে, এই ধরনের কাজ করতেছে। সুতরাং এই জায়গাটাতে মূলত এটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটাকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের বলিষ্ঠ ভূমিকা থাকা দরকার, এবং যদি তারা থাকতে পারে তাহলে এই সমস্যাগুলো হবে না। আর আজকে যে পত্রিকা যতগুলো আমি দেখলাম তাদের মধ্যে মূলত যে সিলেটের সবগুলো পত্রিকায় কিন্তু সিলেট অঞ্চলে যে বন্যা হয়েছে যেটা, এবং বন্যার ক্ষেত্রে যে বড় এবং সড়ক দুর্ঘটনা এই দুটা বিষয়গুলোকে খুব বেশি হাইলাইট করা হয়েছে। কোন ধরনের এই বন্যাও যেমন আমাদের জন্য কাঙ্ক্ষিত না, সেমনি সড়ক দুর্ঘটনা সেটাও আমাদের কাঙ্ক্ষিত না। কিন্তু বন্যার যে ব্যাপারটা, যে সিলেট অঞ্চলে এই যে বন্যাটাকে প্রতিরোধ করার মতো কিন্তু অনেক জিনিস আছে, কিন্তু সড়ক দুর্ঘটনা রোধে কেমন করে কি করবে? সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে প্রথম জিনিস হচ্ছে যে যদি আমি বলি তাহলে প্রথম জিনিস হচ্ছে যে দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে প্রথম চালকের কিছুটা দায়িত্ব আছে, এবং চালককে যে ড্রাইভিং লাইসেন্স যখন আমরা ইস্যু করি তখন তাকে যথাযথভাবে ড্রাইভিং লাইসেন্স যেটা ইস্যু করা হচ্ছে কিনা সেটা দরকার। এবং আরেকটা জিনিস আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের দেশের যারা চালক তারা কিন্তু তাদের যে সহকারী, মানে যাকে আমরা হেল্পারের হাতে তারা গাড়ি স্টিয়ারিংটা দিয়ে দিব্যি বসে থাকে। এবং এই আনাড়ি যে ছেলেরা কাজ করে এরা জীবনে বয়স কম, লাইফ জীবনে চ্যালেঞ্জ দিতে যায়। এবং আপনি খেয়াল করে দেখেন যতগুলো দুর্ঘটনা ঘটতেছে তার মূলত কারণ হচ্ছে হয় ওভারটেকিং করা, ওভারটেকিং করতে গিয়ে সামনের দিক থেকে আসা গাড়ির সাথে তার একটা সংঘর্ষ হচ্ছে, এবং মূল চালক না থেকে তার সহকারী তাকে চালাচ্ছে। সুতরাং যে রাস্তাঘাটে যে ওভারটেকিং করার যে প্রবণতাটা, এবং ওভারটেকিং করার ক্ষেত্রে সামনের যে অংশটা সে যদি না দেখে তাহলে কিন্তু নিশ্চিতভাবে কিন্তু দুর্ঘটনা। শেষ একটি বক্তব্য হাওর নিয়ে বলেছেন, হাওরের যে ধান তোলা নিয়ে এবং ভাত ভাঙ্গা ইত্যাদি নিয়ে আপনি একটা মেসেজ অন্তত পক্ষে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কিছু বলেন। সংশ্লিষ্ট উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসগুলোর মধ্যে আমরা যেটা বলি সেই জিনিসটা হচ্ছে যে আমরা যে প্যাটার্ন, যেটা যে মানে কতটুক হাইটে বন্যাটা হচ্ছে, পানির যে লেভেলটা কোন জায়গায় আছে, এই জিনিস কিন্তু হাইড্রোলজি ডিপার্টমেন্ট যারা আছে তারা কিন্তু রেকর্ড গুলো রাখে, যে এই বছরে বন্যা পর্যন্ত হাইয়েস্ট লেভেলটা কত ছিল, এবং সাধারণ বৃষ্টিতেই রেকর্ড থাকে। সুতরাং সেই রেকর্ডের উপর বেস করে এখন সরকারকে কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে। এটা সাধারণ পাবলিক আমরা বলতে পারি, কিন্তু এখানে পুরোটাই হচ্ছে সুন্দর একটি ক্যালকুলেশন বেস, যে আমরা একটা বাদ করলাম সেটা যে দেখা গেল যে সেটা বাদটা সাস্টেইন করলো না, এটা হবে না। যেটা আমরা প্রায় বলি সেটা হচ্ছে যে হাইয়েস্ট ওয়াটার লেভেল একটা শব্দ আছে, হাইয়েস্ট ওয়াটার লেভেল, তার সাথে আপনাকে প্লাস মাইনাস করে আপনাকে ভবিষ্যৎ যে এমব্যাঙ্কমেন্ট বা বাদ করবে সেটার হাইট আপনি। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটি মেসেজ আসছে আপনার। আসলে সাধারণ বৃষ্টিতে এই অবস্থা, যদি বন্যা, আসলে কিন্তু এখনো বন্যা হয়নি সিলেটে,
এটা বৃষ্টি, প্রবল বৃষ্টির কারণে এটা হয়েছে। এইভাবে যদি সংশ্লিষ্ট দায়িত্বশীলেরা, যে আপনি যে সুন্দর একটি নমুনা তুলে ধরলেন, এভাবে যদি এগিয়ে আসে, আগামীতে হয়তো এই বাঁধ ভাঙার দৃশ্যটা আমরা দেখবো না, ফসলের তলানিতে আমরা দেখবো না, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানটা এখানে আমরা শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ, অতিথিকে অনেক অনেক ধন্যবাদ জানালাম সুন্দর বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, শেষে বলবো, আমাদেরকে সম্প্রচারে সহযোগিতা আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার এর সত্ত্বাধিকারী কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।